প্রোনাউন রেফারেন্সিং এ যারা 5-এ 5 পেতে চাও ইংরেজি দ্বিতীয় পত্রে, তোমাদের জন্য আজকের ক্লাসটি। আজকের ক্লাসটা একটু লম্বা ক্লাস হতে যাচ্ছে। তোমাদের বলেছিলাম যে আমি প্রতিটা টপিকের ইনশাআল্লাহ ফ্রি ক্লাস দেব, এবং ইংলিশ ফর টুডে বইটা যেটা আছে এইগুলোর লেসনের উপরেও ইনশাআল্লাহ প্রতিটা লেসন আমি চেষ্টা করব, বাট ইম্পর্টেন্ট লেসনগুলো অবশ্যই দেবো, ঠিক আছে? বিশেষ করে যেগুলো থেকে থিম রাইটিং আসবে বা যেগুলো থেকে সামারি এসে থাকে, এগুলো কিন্তু অবশ্যই আমি দিয়ে দিব। একটু সময় দাও, একটু পেশেন্স নিয়ে আমার সাথে থাকো। ইনশাআল্লাহ তোমরা আমাদের যে গ্রুপটা আছে এইচএসসি 26 এইচএসসি 2026 ইংলিশ ফাউন্ডেশন, ঠিক আছে, এই গ্রুপটাতে কিন্তু আমি সবগুলো পোস্ট নিয়মিত করছি, তোমাদেরকে আপডেট রাখছি কোন টপিকের ক্লাস আসবে, কোন টপিকের ক্লাস লাগবে। তোমাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো এই গ্রুপে। বেসিক্যালি এই গ্রুপটা মানে আমি মডারেট করি, আমার সাথে যোগাযোগ করতে পারবা, তোমাদের প্রবলেম শেয়ার করতে পারবা। ওকে, প্রোনাউন রেফারেন্স নিয়ে আজকের ক্লাসটা হতে যাচ্ছে। প্রোনাউন রেফারেন্সের বেসিক থেকে শুরু করে তোমাদের বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত, ঠিক আছে, সব যা যা লাগে তোমার যদি এখন যেগুলো ঘাটতি আছে আমি ওইগুলোও ধরাই দেবো যে কোন জিনিসগুলো তোমার ঘাটতি আছে এবং কোন জিনিসগুলোর উপরে কাজ করতে হবে। প্রোনাউন রেফারেন্স কিন্তু এত বছর আমাদের 25 সাল পর্যন্ত, এইচএসসি 25 পর্যন্ত কিন্তু প্রোনাউন রেফারেন্সিং ছিল না। কিন্তু প্রোনাউন রেফারেন্সিং কিন্তু একদম নতুন না, 2019 সালেও কিন্তু ইংলিশ সেকেন্ড পেপারে প্রোনাউন রেফারেন্সিং ছিল, ঠিক আছে? ওইটার একটা কোশ্চেন আমরা সলভ করব হোপফুলি আজকের ক্লাসে। আচ্ছা, প্রোনাউন রেফারেন্সিং 2019-এর পর কি কন্টিনিউ হয় নাই। ওকে, তারপরে কি এই যে শর্ট সিলেবাসের ঝামেলা হাবিজাবি কাহিনীর মধ্যে আর প্রোনাউন রেফারেন্সিং ছিল না। সো এই যে 26 ব্যাচ, তোমাদের কাছে কিন্তু এই টপিকটা কি একদম নতুন, তাই না? তোমাদের কাছে কিন্তু এই জিনিসটা তোমরা নামও শোনো নাই। এখন এটা নিয়ে কি করা যেতে পারে? জিনিসটা কি, জিনিসটা আসলে খুবই সহজ। তোমাকে প্রথমেই আমি একটা ডেমো কোয়েশ্চেন দেখাবো, ঠিক আছে? ধরো আমি একদম নিচে চলে যাই। আচ্ছা, দেখো তোমাকে কোয়েশ্চেনটা কিভাবে দিতে পারে আজকে। চলো আগে এই জিনিসটা দেখে ফেলি। তোমাদের প্রোনাউন রেফারেন্সিং কোয়েশ্চেনটা হবে এরকম যে আইডেন্টিফাই দা, দেখেন কি আইডেন্টিফাই করতে বলছে, আনক্লিয়ার প্রোনাউন, ঠিক আছে? যেটা আনক্লিয়ার প্রোনাউনটা তোমাকে আইডেন্টিফাই করতে বলছে। প্রোনাউন রেফারেন্সেস ইন দা ফলোইং প্যারাগ্রাফ, তোমাকে একটি প্যারাগ্রাফ দিয়ে প্রোনাউন রেফারেন্স যেগুলো আনক্লিয়ার, যেগুলো বোঝা যাচ্ছে না, যেগুলো ভেগ, ঠিক আছে, ব্লার, সেগুলো তোমাকে বের করতে হবে। ওয়্যার নেসেসারি, ঠিক আছে, যেখানে প্রয়োজন, এবং যেখানে প্রয়োজন সেখানে আর কি করতে হবে, ইনস্ট্রাকশনটা হলো রিরাইট করতে হবে। তোমাকে পুরাটাই রিরাইট করতে বলছে, রিরাইট দ্য সেন্টেন্সেস, এই সবগুলো বাক্য আবার পুনরায় লিখতে বলছে, সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার, সবগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, এরকম প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফটা দেখে তুমি কি বুঝবা? তুমি কি এখন যদি না জেনে থাকো, তুমি কিন্তু তোমার জন্য এটা খুবই কঠিন, তাই না? সো আমরা চলে যাব একদম শুরুতে আমাদের ক্লাসের, এটা আমরা ক্লাসের পর সলভ করব। ওকে, প্রোনাউন রেফারেন্সিং 4 ধরনের কোশ্চেন মূলত নিয়ে তৈরি, ঠিক আছে? শুধু যে প্রোনাউন নিয়ে কাজ এমন না, নাউনের কিছু কাজও কিন্তু এর মধ্যে বিদ্যমান। দেখেন, প্রথমত তুমি দেখেন, ভালো একটা কালার নেই, ওয়েট, দেখো পার্সন অনুযায়ী, টাইপ 1 দেখো, পার্সন অনুযায়ী কি, পার্সন অনুযায়ী সঠিক প্রোনাউন, ঠিক আছে? মানে তুমি পার্সন অনুযায়ী সঠিক প্রোনাউন ব্যবহার করতে পারছো কিনা এই ব্যাপারটাই, ঠিক আছে? পার্সন বলতে কি আমরা জানি 3টা পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। যেমন আমি আই এর সাথে ধরো এই যে আমি নিজে ফার্স্ট পার্সনের সাথে কি আমি কোন প্রোনাউন ব্যবহার করি, আই, উই, তাই না? প্লুরাল হলো উই। এখন সেকেন্ড পার্সন হইলে কি তুমি উই ব্যবহার করতাম বা আই ব্যবহার করতাম, তখন ইউ ব্যবহার করতাম, দুই ক্ষেত্রেই, তাই না? এই পার্সন অনুযায়ী প্রোনাউনের কিন্তু পরিবর্তন আছে। তারপরে জেন্ডার অনুযায়ী প্রোনাউনের পরিবর্তন আছে না? যেমন এখানে জেন্ডার অনুযায়ী সঠিক প্রোনাউন হি অথবা শি, এই টাইপ যে প্রোনাউন গুলো আছে, হি, হিম, হিজ, শি, হার, হার্স, ঠিক আছে? এই সবগুলোর ব্যবহার কিন্তু তোমাকে ক্লিয়ার থাকতে হবে, এইগুলো রিলেটেড প্রশ্ন আসে। তারপরে দেখেন রিলেটিভ প্রোনাউন, আমরা দেখেন প্রোনাউনের টাইপ সম্পর্কে জানতে হবে, বিশেষ করে রিলেটিভ প্রোনাউন এবং ইনডিফিনিট প্রোনাউন থেকে অনেক কোশ্চেন আসে। ওকে, তারপরে দেখেন রেফারেন্সিয়াল প্রোনাউন, এই ব্যাপারটাও আমরা জানবো। এই ব্যাপারটা একটু ইউনিক, ঠিক আছে? এই ব্যাপারটা আমি তোমাকে সময়ের সাথে সাথে বুঝিয়ে দেবো আজকের ক্লাসে। ওকে, এই 5 টাইপের কোশ্চেন আসে।
মানে এই টাইপের কোশ্চেনই আসে মূলত, ঠিক আছে। এখন দেখেন, প্রোনাউন রেফারেন্সিং শেখার আগে আমাদের বিফোর হ্যান্ড যে মানে টপিক গুলো, যে বেসিক গুলো আমাদের ক্লিয়ার থাকা লাগবেই, এই জিনিসগুলো দেখে নেন। দেখেন, সাবজেক্ট এবং অবজেক্টের ধারণা, ঠিক আছে, এর ধারণা, ধারণা বলতে কি, সাবজেক্ট এবং অবজেক্ট বেসিক্যালি চিনতে পারা, এবং অবজেক্টের যে প্রোনাউন ফর্ম আলাদা, সাবজেক্টের আলাদা, এই ব্যাপারটা আমাদের কিন্তু বুঝতে হবে। কিভাবে বুঝবো? দেখেন, আমি এই যে আজকের ক্লাসটা শুরু করছি, ঠিক আছে, সাবজেক্ট এবং অবজেক্ট। আচ্ছা, আমি বললাম যে আই অ্যাম আ স্টুডেন্ট, ঠিক আছে, আই অ্যাম আ স্টুডেন্ট, এই ব্যাপারটাকে আমি কিভাবে প্রেজেন্ট করেছি? প্রোনাউন এখানে আছে, বাট প্রোনাউন এখানে কোন রূপে আছে? এখানে সাবজেক্টের জায়গায় আছে, ঠিক আছে। এখন আমি যদি বলি যে সে আমাকে একটা কলম দিয়েছিল, হি গেভ মি আ পেন। আচ্ছা, এই বাক্যে সাবজেক্ট কি বলতো? এই বাক্যে সাবজেক্ট হলো হি, তাই না? এবং এই বাক্যে অবজেক্ট কি একটু কমেন্ট করে বলে দাও তো। এই বাক্যে দুইটা অবজেক্ট আছে, একটা হলো মি আর একটা হলো আ পেন। এটা হলো ডিরেক্ট অবজেক্ট, তাই না? আর মিটা কি? ইনডিরেক্ট অবজেক্ট। কিন্তু ইনডিরেক্ট ডিরেক্ট নিয়ে কিন্তু আমাদের কাজ এখন না, আমাদের কাজ হলো প্রোনাউন রেফারেন্সিং এ। সো প্রোনাউন কিন্তু এইটাই, তাই না? সো এইটা নিয়ে আমাদের কাজ। দেখো, একই, দুইটাই কি ফার্স্ট পারসন। এক মিনিট, এই দুইটাই হইলো ফার্স্ট পারসন, বাট দুইটা দুই রকম কেন? কারণ সাবজেক্ট এবং অবজেক্ট অনুযায়ী প্রোনাউনের রূপগুলো ভিন্ন রকম, ঠিক আছে। তারপরে ফার্স্ট পারসনের আরেকটা রূপ তোমাকে দেখাই। আমি বললাম যে দিস পেন ইজ, এখন আমি এখানে কি মাই লিখবো? অবশ্যই না, তাই না? দিস পেন ইজ মাইন, তাই না? এই মাইন এইটাও কিন্তু একটা ফার্স্ট পারসনের রূপ। এটা কি রূপে আছে? এটা পজেসিভ, ঠিক আছে। এই যে দেখেন, তাহলে দুইটা ধারণা এখানে আসতেছে যে প্রোনাউনের সাবজেক্ট রূপ এবং অবজেক্ট রূপ ভ্যারি করে, অর্থাৎ কি ডিফারেন্ট, তাই না? সাবজেক্ট রূপে একটা প্রোনাউন বসলে এটা একরকম, অবজেক্ট রূপে বসলে একরকম। এবং সাবজেক্ট অবজেক্ট চিনতে পারা বেসিক একদম, ঠিক আছে। সো সাবজেক্ট অবজেক্ট, প্রথমত কি আসতেছে, আমি যে এই যে তোমাকে বলছিলাম এটা সাবজেক্ট এবং এই দুইটা অবজেক্ট, এটা চিনতে পারা কিভাবে? অবজেক্ট কিভাবে চিনি আমরা? বাক্যে ক্রিয়াকে কেন্দ্র করে যে ওয়ার্ড গুলো থাকে, সরি, ক্রিয়ার যে, ধরো রিসিভার, ঠিক আছে, রিসিভার অফ অ্যাকশন বলা হয় অবজেক্টকে। দেখো, ক্রিয়া যাদেরকে কেন্দ্র করে ঘটে, যেমন আমাকে কলম দিয়েছিল, আর কি দিয়েছিল? কলম দিয়েছিল। কাকে দিয়েছিল? কি দিয়েছিল। এভাবে আমরা অবজেক্ট চিনি। আচ্ছা, সাবজেক্ট অবজেক্ট চেনা, ঠিক আছে, তাহলে এই ব্যাপারটা আমরা কিন্তু পারবো, ঠিক আছে। সাবজেক্ট এবং অবজেক্ট আমাদের খুব ভালো মতো চিনতে হবে। তারপরে দেখেন, তারপরে আমি বলেছিলাম প্রোনাউনের বিভিন্ন ফর্ম। প্রোনাউনের বিভিন্ন ফর্ম আমরা কিভাবে পড়বো বলেন তো? প্রোনাউনের বিভিন্ন ফর্মের জন্য আমি আপনাদেরকে একটা চার্ট দিয়ে দিচ্ছি, দেখেন। এই যে দেখো, সাবজেক্ট প্রোনাউন, অবজেক্ট প্রোনাউন এবং পজেসিভ প্রোনাউন। দেখো, আই এই শব্দটা, আচ্ছা আই না, প্রথমে আমি হি থেকে শুরু করি। হি দেওয়া আছে যেহেতু, হি, ঠিক আছে। হি এর অবজেক্ট, হি যখন সাবজেক্টে থাকে তখন আমরা হি রূপটা ব্যবহার করি, যখন অবজেক্টে থাকে তখন হিম। কিভাবে বুঝবো? যে ধরো, ওই যে সে আমাকে কলম দিয়েছিল, আমি শুরুতে কি লিখেছিলাম? হি লিখেছিলাম, তাই না? কিন্তু আমি যদি বলতাম যে আমি তাকে কলম দিয়েছিলাম, আই গেভ হিম, এই যে হিটা অবজেক্টে চলে গেলে কি হিম হয়ে যাচ্ছে, তাই না? তারপরে আমি যদি বলি তার বই, তখন কি বলবো? হিজ বুক, ঠিক আছে, দিস বুক ইজ হিজ, ঠিক আছে। তারপরে দেখেন, শি এর ক্ষেত্রে হার এবং কি হার। তারপরে যদিও এখানে একটু ফ্ল আছে, সেটা হলো প্রোনাউন যখন আমরা বলছি তখন হার্স, ঠিক আছে, হার্স, ইয়োর্স, দেয়ার্স, মাইন। আচ্ছা, এটা ঠিক করে দিলাম। দেখেন, তারপরে দেখেন ইট, ইটস, ওকে। তারপরে দে, দেম, দেয়ার্স। এই চারটা তোমাদেরকে অবশ্যই ভালো মতো বুঝে মুখস্থ করতে হবে। আমি কি বলছি? শুধু মুখস্থ না, মুখস্থ করতে হবে বাট বুঝে, ঠিক আছে।
এই ব্যাপারটা মনে রাখবেন তো রাখবেনই, অবশ্যই রাখবেন। ওকে, এই চারটা এবং এরপরে আরেকটু বাকি আছে, দেখেন ইট এবং ওয়ান, ঠিক আছে। তারপরে দেখেন দিস দিস দ্যাট দোজ, আচ্ছা এগুলো সিঙ্গুলার প্লুরালের বিষয়, এগুলো নাম্বারের বিষয়, ঠিক আছে। এটা কি নাম্বার, নাম্বার সম্পর্কে আমরা আসবো, বাট মেইনলি আমাদের এই চারটা সাবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পজিটিভ ফর্ম সবার কি করতে হবে, অবশ্যই বুঝে বুঝে মুখস্থ করতে হবে। তখন আমরা আসবো আরেকটা বিষয়ে, দেখেন তো প্রোনাউনের বিভিন্ন ফর্ম, ঠিক আছে, এটা গেল। তারপরে দেখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা একটা ইংরেজি গ্রামারের খুবই ভাস্ট একটা টপিক, বাট এখানে কিছু কিছু নিয়মগুলো তোমার জানা থাকা লাগবে। যেমন ধরো এভরিওয়ান, এইটার সাথে তুমি এভরিওয়ান ইজ প্রেজেন্ট লিখবা নাকি এভরিওয়ান আর প্রেজেন্ট লিখবা, এই যে এই ব্যাপারটা, এই কনসেপ্টটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। মানে সাবজেক্টে যেটা আছে এভরিওয়ান আছে, এটা একটা ইনডেফিনিট প্রোনাউন, ঠিক আছে, বা এনিওয়ান ধরলাম, এটার সাথে তোমার ইজ হবে নাকি আর হবে, মানে সিঙ্গুলার ভার্ব হবে নাকি প্লুরাল ভার্ব হবে। ধরো তোমাদেরকে বোঝাই, এখানে লিখি, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আচ্ছা, এখন আমি কি বললাম আপনাদের এক্সাম্পল, এভরিওয়ান ইজ নাকি আর, এভরিওয়ান ইজ অথবা আর প্রেজেন্ট। এখন আপনি বলেন এখন কোনটা হবে আপনার সঠিক ফর্ম, তুমি কি বুঝতে পারছো? আচ্ছা এভরিওয়ান, প্রথমত আমি এক্সপ্লেনেশনটা দিয়ে দিই। এই এভরিওয়ানটা হলো কি একটা ইনডেফিনিট প্রোনাউন, এবং ইনডেফিনিট প্রোনাউনের সাথে সবসময় কি বসে জানো, সিঙ্গুলার ভার্ব বসে। মানে এখানে হি বসলে তুমি যাই বসাইতা, এভরিওয়ান বসলেও তাই বসাবা, ঠিক আছে। ধরো তুমি ইমাজিন করো, এখানে ধরো একটা হি আছে, হির সাথে কি বসাইতা, ইজ নাকি আর, ইজ বসাইতা না, এভরিওয়ান ইজ প্রেজেন্টের জন্য হবে। ওকে, সো এই ব্যাপারটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা নিয়ম, এই ব্যাপারটা তুমি জেনে রাখতে হবে। শুধুমাত্র এইটা না, আরো কিছু ব্যাপার আমি তোমাদের সাথে ডিসকাস করব। মেইন কথা হলো সাবজেক্ট অনুযায়ী কোন ভার্ব বসাইতে হবে এটা তোমার বুঝতে হবে। তারপরে জেন্ডার এবং নাম্বারের বেসিক খুবই সহজ। জেন্ডার কি আমরা জানি, ছেলে মানুষ ম্যাসকুলাইন, মেয়ে মানুষ ফেমিনাইন। ছেলে মানুষের ক্ষেত্রে হি ব্যবহার করি ছোটবেলা থেকে, আর মেয়ে মানুষের ক্ষেত্রে কি সি ব্যবহার করি, বা এই টাইপ ওয়ার্ড গুলো ব্যবহার করি, ফেমিনাইন ওয়ার্ড গুলো বা প্রোনাউন গুলো ব্যবহার করি। আচ্ছা বেবি, এটা কিন্তু একটা নিউটার শব্দ, ঠিক আছে, নিউটার জেন্ডার। এখন বেবি বলতে বোঝো না ছেলে নাকি মেয়ে, মেয়ে বাচ্চা না ছেলে বাচ্চা ছোট, ঠিক আছে, তখন কিন্তু আমরা ইট ব্যবহার করি, এটা মনে রাখবা। তারপরে নাম্বার, এটা নাম্বার সিঙ্গুলার নাকি প্লুরাল, এই বিষয়টার উপর ভিত্তি করেও কিন্তু আমাদের চেঞ্জ হয়। কিভাবে চেঞ্জ হয়, আমি ধরো বললাম যে এই যে নাম্বার, ঠিক আছে, কিভাবে নাম্বার দেখেন, ধরো আমি বললাম যে আওয়ার ফ্যামিলি স্টেজ টুগেদার, টুগেদার আমাদের ফ্যামিলি কি একসাথে থাকে, সো ড্যাশ আর হ্যাপি ফ্যামিলি। আমাদের ফ্যামিলি কি একসাথে থাকে, সো ড্যাশ আর হ্যাপি ফ্যামিলি। তুমি বুঝতেছ যে আমাদের ফ্যামিলি আমি বলছি শুরুতে, তাই না, এই যে আওয়ার ফ্যামিলি, ঠিক আছে, এখানে কিন্তু আওয়ার ফ্যামিলি বলা আছে। সো এখানে তুমি কি আই লিখে দিবা, ফার্স্ট পারসন আমরা জানি, তাই বলে কি আই লিখতে পারবা, তুমি কিন্তু নাম্বারটা খেয়াল রাখতে হবে, এখানে একাধিক মানুষ আছে, মানে কি এটা প্লুরাল, ঠিক আছে। সো তুমি কিন্তু আই লিখতে কি আপনি পারবেন না, ঠিক আছে, আপনাকে লিখতে হবে উই আর এ হ্যাপি ফ্যামিলি। বেসিক্যালি এই যে কমন সেন্সের বিষয়, এই বিষয়টা কিন্তু প্রোনাউন রেফারেন্সিং এর মধ্যে আসবে। সো এই যে এই চারটা ধরনের ব্যাপার আপনি যদি ভালো মতো মাথায় থাকে, ভালো মতো বুঝতে পারেন, তাহলে কোনো বিষয় না প্রোনাউন রেফারেন্সিং। চলো এখন এই ব্যাপারগুলো আমরা একটু চর্চা করব বা বুঝবো, ঠিক আছে, বিভিন্ন এক্সাম্পল দিয়ে বুঝবো। কি টাইপের কোশ্চেন আসে আমি বলে দিয়েছি, ঠিক আছে, কি চার রকমের কোশ্চেন আসে ওইগুলো কিন্তু আমরা আলোচনা করব।
দেখেন টাইপ 1 এ বলেছিলাম পার্সন অনুযায়ী সঠিক প্রোনাউন ব্যবহার, ঠিক আছে? তা পার্সন অনুযায়ী সঠিক প্রোনাউন ব্যবহার করা হয়েছে কিনা এটা কিন্তু বুঝতে হবে। দেখেন ইফ রহিম স্টাডিজ হার্ড, রহিম যদি কি করে, রহিম যদি কঠোরভাবে পড়াশোনা করে, উই উইল পাস। আচ্ছা এখানে দেখো প্রোনাউন কোনটা, উই, তাই না? আচ্ছা এখানে বলা হয়েছে সাবজেক্ট কে, সাবজেক্ট হলো রহিম। এখন দেখো তো এই যে রহিম কোন পার্সন, রহিম হলো থার্ড পার্সন, ঠিক আছে? থার্ড পার্সন অনুযায়ী এখানে কি সঠিক প্রোনাউন ব্যবহার করা হয়েছে, উই তো ফার্স্ট পার্সন, আই আর উই ফার্স্ট পার্সন, এখানে দে ব্যবহার করলে হবে না, এখানে তোমাকে হি ব্যবহার করতে হবে, যেটা রহিমকে মিন করতেছে, তাই না? তারপরে দেখেন ইফ আওয়ার টিম উইনস টুডে, যদি আমাদের টিম আজকে জেতে, হি উইল উইন দ্য চ্যাম্পিয়নশিপ। আচ্ছা দেখেন তো আওয়ার টিম, ঠিক আছে, আওয়ার টিম কিন্তু এটা বুঝতে হবে যে এটা একটা বস্তু, ঠিক আছে? বস্তু বলতে কি এটা কিন্তু কোনো মানুষ না, কোনো জীবন আছে এমন কিছু না, টিম, ঠিক আছে? সো তোমাকে কি করতে হবে, এখানে হি আছে, এখানে হিটা হবে না, ঠিক আছে, এখানে হবে ইট। সো তোমাকে বুঝতে হবে সাবজেক্ট অনুযায়ী সঠিক ফর্মের রেফারেন্স প্রোনাউন বসাইতে হবে, ঠিক আছে? তারপরে দেখেন জেন্ডার অনুযায়ী, আচ্ছা জেন্ডার অনুযায়ী বসানোটাও কিন্তু গুরুত্বপূর্ণ। জামি, ধরো তোমাকে এভাবে প্রশ্নে দেওয়া আছে যে জামি কি করছে, জামি এইট হার স্ন্যাক্স। এখন জামি তুমি বুঝতে পারছো, জামি নামটা শুনে তো বোঝা যাওয়ার কথা এটা কি, এটা একটা ম্যাসকুলাইন ওয়ার্ড, ঠিক আছে, ম্যাসকুলাইন একটা নাম। আচ্ছা এখানে কি হার তাহলে হবে, তাহলে হার হবে না, এখানে সিম্পলি হিজ হবে, ঠিক আছে? তারপরে দেখেন দ্য বেবি ইজ ক্রাইং ফর হিজ মাদার, আমি একটু আগেই বললাম বেবি কিন্তু ম্যাসকুলাইন বা ফেমিনাইন জেন্ডার হয় না, বেবির ক্ষেত্রে এটা সাবজেক্ট, তাই না? বেবি হলো সাবজেক্ট, তাহলে এখানে হিজটা হবে না, এখানে তোমার হবে ইটস, ঠিক আছে, ইটস। এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি দিবা না, ইটস তুমি যদি এভাবে লিখে ফেলো, ঠিক আছে, এটা মানে কি জানো, এটা মানে হলো ইট ইজ, ঠিক আছে, বাট ইটস মানে তার, ঠিক আছে, এটার এরকম অর্থ, ঠিক আছে? সো এইটা কিন্তু দেওয়া যাবে না, এটা আলাদা বিষয়, ঠিক আছে? সো জেন্ডার অনুযায়ী সঠিক প্রোনাউন তোমাকে বসাইতে বলতে পারে। টাইপ 3 রিলেটিভ প্রোনাউন অনুযায়ী, আচ্ছা আমরা জানি রিলেটিভ প্রোনাউন হলো এইগুলো যেগুলো দুইটা ক্লজের মাঝে বসে সচরাচর, ঠিক আছে, বা যুক্ত করে এরা। আচ্ছা হু কখন বসে, হু ব্যক্তির ক্ষেত্রে বসে, ঠিক আছে, ব্যক্তির ক্ষেত্রে, বাট এখানে ব্যাপার হলো ব্যক্তি যখন সাবজেক্ট, ঠিক আছে, মানে সাবজেক্ট ব্যক্তির ক্ষেত্রে হু বসে। ধরো দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, ঠিক আছে, যে লোকটা এসেছিল, যে লোকটা এসেছিল, ঠিক আছে, সে আমার ভাই, এখানে কিন্তু ওই দ্য ম্যান ছিল সাবজেক্ট। তারপরে আমি যদি বলি দ্য ম্যান হুম আই মেট ইয়েস্টারডে, মানে সেই লোকটা যার সাথে আমি দেখা করেছিলাম, এখানে কিন্তু সাবজেক্ট আমি, ঠিক আছে, এবং অবজেক্ট এইটা। তো সো হুম আমি ব্যক্তির ক্ষেত্রেই ব্যবহার করি, বাট যখন অবজেক্ট, ঠিক আছে, আমি তোমাকে আবার লিখে বোঝাচ্ছি একটা জিনিস, দেখো দ্য ম্যান হু কেম হিয়ার ইজ মাই ব্রাদার, ঠিক আছে। আরেকটা বললাম দ্য ম্যান, একই টাইপের বাক্য, আমি দুইটা লিখবো যাতে বুঝতে পারো। whom I met yesterday is my uncle। এখন খেয়াল করেন ভালো মতো, ঠিক আছে, দ্য ম্যান, দ্য ম্যান ক্লিয়ার তো, তাই না? দুই জায়গায় দ্য ম্যান আছে। আচ্ছা দুই জায়গায় কি এরা সাবজেক্ট? অবশ্যই না, ঠিক আছে। এই জায়গায় দেখেন দ্য ম্যান হু কেম হিয়ার, যে নিজে আসছিল, মানে বাক্যে এই আসার কাজটা কে করছে, এই করছে, মানে প্রথম বাক্যে দ্য ম্যান হলো সাবজেক্ট, ওকে, কিন্তু দ্বিতীয় বাক্যে আমি বলছি যে লোকটার সাথে আমি দেখা করছি গতবার, যার সাথে, ঠিক আছে, কার সাথে দেখা করছি, এই মানুষের সাথে, ঠিক আছে, যখন এই মানুষটা সাবজেক্ট না, ঠিক আছে, সাবজেক্ট কিন্তু এইখানে এইটা দেখা করছে কে, দেখা করার কাজটা কে করছে, এখানে আই করছে, ঠিক আছে। সো এখানে আমি ইউজ করব কি, হুম ইউজ করছি, ঠিক আছে। সো হু এর হুম এর পার্থক্যটা আশা করি বুঝতে পারছেন। তারপরে হুইচ, হুইচ আমরা ব্যবহার করি বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে। তারপরে হুজ, হুজ মানে কার, এটা বুঝাইতে, ঠিক আছে,
বুঝছো? ধরো রহিম হুজ ফাদার ইজ আ ডক্টর, রহিম যার বাবা একজন ডাক্তার, ঠিক আছে? এই যে হুজ এর ব্যবহারটা এরকম। তারপরে এখানে দ্যাট, দ্যাট আমরা মানুষ প্লাস বস্তু দুইটার ক্ষেত্রে ইউজ করে থাকি, বাট দ্যাট এর ব্যবহার তোমরা এই যে এইচএসসি প্রোনাউন রেফারেন্সিং এ আসলে কম, ঠিক আছে? ওকে, তো কোথায় কোন প্রোনাউনটা ব্যবহার করি এই ব্যাপারটা ইম্পর্টেন্ট। আমি যদি বলতাম যে দ্য বুক, দ্য বুক which was lost is mine, ঠিক আছে? যে বুক, ওই বইটা হারিয়ে গেছিল, এই দেখো এখানে কিন্তু যুক্ত করেছে বুক, যেহেতু বস্তু এজন্য আমি যুক্ত করলাম কি দিয়ে, এই জন্য আমি যুক্ত করেছি which দিয়ে, ঠিক আছে? আর ও প্রথম দুইটার এক্সাম্পল তো বলেছি, তারপর রহিমের এটা এক্সাম্পল দিয়ে বললাম রহিম যার বাবা একজন ডাক্তার। তারপর দ্যাট, দ্যাট এমন হতে পারে হি ইজ দ্য ম্যান দ্যাট হেল্প মি ইয়েস্টারডে, দ্যাট যদি অড, ঠিক আছে, ব্যক্তির সাথে দ্যাট ইউজ করাটা কি অড, তবু আমরা ইউজ কিন্তু দেখে থাকি। ইনডেফিনিট প্রোনাউন, ইনডেফিনিট প্রোনাউন আগে কোনগুলো এই বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে? ইনডেফিনিট প্রোনাউন হলো যেগুলো দেখতে পাচ্ছ, এই যে আইদার, নাইদার, আইদার অর, নাইদার নর, someone, somebody, anybody, anyone, everyone, everybody, okay, no one, nobody, each এবং লাস্টে ওয়ান লিখেছি, বাট ওয়ানটা আমি লাল কালি দিয়ে লিখেছি কারণ ওয়ান এর ক্ষেত্রে নিয়ম একটু ডিফারেন্ট আছে। ওকে, দেখেন এখানে আমি একটা রুল আপনাদের লিখে দেই, এইগুলো যখন থাকবে এগুলোর পরে অলওয়েজ সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হয়, ঠিক আছে? সিঙ্গুলার ভার্ব মানে মনে রাখার জন্য বলতেছি, এখানে ধরো হি থাকলে শুধু হি, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে তুমি যে ভার্বটা ব্যবহার করতা, সিঙ্গুলার ভার্ব বলতে লিখে দেই, দেখো এটা ঠিক, ঠিক আছে? হি থাকলে যে ভার্ব ব্যবহার করি আমরা, হি থাকলে যে ভার্ব ব্যবহার হয়, ঠিক আছে? তো সিঙ্গুলার ভার্ব আমরা ব্যবহার করব, কিন্তু আরেকটা ওয়ান এর ক্ষেত্রে, ঠিক আছে, এবং সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার হয়, ঠিক আছে? আরেকটা বিষয় হলো প্লাস সিঙ্গুলার প্রোনাউন ব্যবহার হয়। ওকে, এই বিষয়টা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ ইনডেফিনিট প্রোনাউনের ক্ষেত্রে। শুধু লাল কালি দিয়ে আমি একটা জিনিস লিখবো, যেহেতু ওইখানে রেড দিয়ে আমি ওয়ান লিখেছিলাম, ওয়ান এর প্রোনাউনটা কি তোমরা জানো? ওয়ান এর প্রোনাউন হলো হি বা হিজ, কিছুই না, ওয়ান এর পরিবর্তে আমরা ওয়ান্স ইউজ করি, ঠিক আছে? অন্য কিছু না, ওয়ান যেটা লিখেছি ওয়ান এর পরিবর্তে তুমি অন্য কখনো ভুলেও কিছু লিখবে না, ইটস আ ট্র্যাপ, ঠিক আছে? মনে রাখবা যে ওয়ান এর পরিবর্তে অবশ্যই আপনাদের ওয়ান্স লিখতে হবে, ঠিক আছে? সব ব্যাপারগুলো এরকমই। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা দরকার, সেটা হলো ধরো এখানে বলা আছে যে আইদার করিম or his brothers, এখানে ডান দা ওয়ার্ক, একটু খেয়াল করেন, ঠিক আছে? এখানে কিন্তু ইজ দ্বারাই কানেক্টেড, ঠিক আছে? আমি তো বলছিলাম কি এগুলোর পরে সিঙ্গুলার ভার্ব হয়, আইদারও তো একটা ইনডিফিনিট প্রোনাউন, তাই না? আইদার অর, হয় করিম নয় তার ভাইয়েরা। এখানে হ্যাজ হবে নাকি হ্যাভ হবে, এইখানে নিয়মটা একটু ভিন্ন। আইদার অর, নাইদার, আইদারের সাথে অর যখন ইয়া হয়, নাইদারের সাথে নর, তখন তুমি ভার্বটা সিলেক্ট করবা এই যে লাস্ট যে নাউনটা আছে ওইটার উপর ভিত্তি করে, ঠিক আছে? প্রোনাউন কি নাউনের পরিবর্তে ব্যবহার হয়, যখন আইদার অর নাইদার নট থাকবে, এইটা হলো স্পেশাল নিয়ম, ঠিক আছে? তখন তুমি ভার্বটা সিলেক্ট করবা লাস্ট যে নাউন, ঠিক আছে? এটা কি লাস্ট সাবজেক্ট, ঠিক আছে? দুইটা সাবজেক্ট আছে, হয় করিম নয়তো তার ভাইয়েরা, লাস্ট সাবজেক্ট অনুযায়ী তুমি এখানে হ্যাভ বসাবা, ঠিক আছে? আশা করি এটা বুঝতে পারছেন। এইবার একটা জিনিস আমি আপনাদের বোঝাই, রুল 5, ঠিক আছে? আমি টাইপ যে বলেছিলাম বিভিন্ন টাইপ, 5 নাম্বার টাইপ, ঠিক আছে? 5 নাম্বার টাইপে কি ছিল আমি বলেছিলাম রেফারেন্সিয়াল প্রোনাউন। এখন এমন হতে পারে একটা জিনিস, শোনেন,
প্রোনাউন রেফারেন্সিং মানে যে তোমার উত্তরটা প্রোনাউন হবে অলওয়েজ এমন না, ঠিক আছে? আমি আবার বলতেছি, তোমার উত্তর সবসময় প্রোনাউন হবে না। ধরো এমন বলেছে যে মাদার অ্যান্ড রিঙ্কি was preparing, কি প্রিপেয়ার করছিল? টু কুক, রান্না করার, ঠিক আছে? বাট she cut his finger, কিন্তু সে কি করছে? তার আঙ্গুল কাইটা ফেলছে, ঠিক আছে? আম্মু এবং মা এবং রিঙ্কি কি প্রিপেয়ার করছিল? প্রস্তুতি নিচ্ছিল রান্না করার, কিন্তু সে তার আঙ্গুল কেটে ফেলছে। আচ্ছা দেখে এখানে সাবজেক্ট কি কি? মাদার আছে, রিঙ্কি আছে, ঠিক আছে? এইটাও একটা নাউন, এইটাও একটা নাউন। সো প্রোনাউন ব্যবহার হয় নাউনের পরিবর্তে। এখানে আমরা দেখতে পাচ্ছি শি প্রোনাউন ব্যবহার হয়েছে। এখানে দেখো ক্লিয়ার আনক্লিয়ার এর বিষয়টা আসছে, ঠিক আছে? তুমি কিন্তু এখানে ক্লিয়ার না যে এই শিটা আসলে কোন নাউনের প্রোনাউন, তাই না? কোন নাউনের প্রোনাউন, এটা কি তুমি ক্লিয়ার? এটা তুমি ক্লিয়ার না। তো এইরকম যখন সিচুয়েশন ক্রিয়েট হয় তোমার প্যাসেজের মধ্যে, তোমার এখানে শিটা ভুল, ঠিক আছে? এর পরিবর্তে তোমাকে অ্যানসার লিখতে হবে। এর পরিবর্তে তুমি কি অ্যানসার লিখবে? এখানে হয় মাদার হবে অ্যানসার, অথবা রিঙ্কি হবে, ঠিক আছে? হয় মাদার নয়তো রিঙ্কি হবে। এখানে তোমার প্রোনাউনটা কেটে তোমার নাউনটাই অ্যানসারে বসাইতে হবে রিরাইট করার সময়। তুমি যখন আবার লিখবা প্যাসেজটা তুলে, তখন তোমাকে এখানে মাদার অথবা রিঙ্কি লিখতে হবে, তখন তোমার বাক্যটা ক্লিয়ার হবে একটু। ওকে, সো এই ব্যাপারটাই মূলত বোঝানো হয়েছে। যখন তুমি বুঝবা যে কোন সাবজেক্টকে বোঝাচ্ছে এই প্রোনাউনটা, এটা ক্লিয়ার না, তখন ওই সাবজেক্টটাই লিখে দিবা, ঠিক আছে? যখন তুমি বুঝবা যে কোনো একটা প্রোনাউন বুঝতে পারতেছো না দেখে যে আসলে এটা কোন সাবজেক্টকে বোঝাচ্ছে, তখন তুমি ওই সাবজেক্টটাই লিখে দিবা। তো আমরা যদি একটা কোয়েশ্চেন সলভ করি তাহলে বুঝে যাবা। এছাড়াও আমাদের কিন্তু বছর টু বছর কোয়েশ্চেন সলভ আমি করে দেবো। বোর্ড কোয়েশ্চেন সলভের গুরুত্ব যে কতটা, এটা বলতে গেলে বলতে হয় যে বাংলা সিকিউ এর মতো বোর্ড কোয়েশ্চেন সলভের গুরুত্ব অপরিসীম, ঠিক আছে? এবার দেখেন একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছেন যে আমি শুরুতে বলছিলাম যে এভাবে প্রশ্নটা আসে। এই প্রশ্নটা আসছিল কি নিয়ে? অটিজম নিয়ে, ঠিক আছে? অটিজম নিয়ে প্রশ্নটা। দেখেন একদম প্রথম বাক্যের সাবজেক্ট হলো অটিজম। আচ্ছা আমি আপনাকে নিয়মটা বলি, ঠিক আছে? সবচেয়ে সুন্দর নিয়ম আপনাদেরকে শেখাবো আজকে। যখন প্রশ্ন আসবে হাতে, আপনার প্রথম দায়িত্ব কি হবে জানেন? আপনার প্রথম দায়িত্ব হবে প্রোনাউন গুলো ভুল হোক বা সঠিক সকল প্রোনাউন মার্ক করে ফেলা। তোমার আগে কি কাজ হবে? যা যা প্রোনাউন আছে এই বাক্যের মধ্যে, ঠিক আছে, এই বাক্যের মধ্যে যে যে প্রোনাউন আছে সবগুলো তুমি মার্ক করে ফেলবা। আচ্ছা দেখি পুরোটা বাক্য পড়ি আগে। অটিজম ইজ এ ফিজিক্যাল ডিসঅর্ডার অফ দ্য ব্রেইন হু হু, ঠিক আছে? এখানে কিন্তু একটা রিলেটিভ প্রোনাউনের ব্যবহার দেখতেছি, যেটা ভুল বুঝতে পারতেছি। হু কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল ডিসএবিলিটি। আনফরচুনেটলি আ নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস বিকাম ভিকটিম অফ ইট after their birth. Children with autism vary widely in their activities, abilities, behaviors, etc. And the symptoms may appear differently in him. The sorrows and sufferings of the parents of those know no bounds. Though the autistic children are quite different in activities from the normal children, they should not be neglected. Rather, we have great responsibility towards them. আচ্ছা দেখেন এখানে কি কি ছিল? they, rather we, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5 6 7 সাতটা দেখতে পাচ্ছি আমরা প্রোনাউন আছে। এই প্রোনাউন গুলোর মধ্যে থেকে আমরা এখন বের করব। দেখেন অটিজম হলো একটা ফিজিক্যাল ডিসঅর্ডার, একটা শারীরিক কি প্রতিবন্ধকতা অফ, আচ্ছা এখানে অফ ছিল, অফ দ্য ব্রেইন হু কজেস আ লাইফলং ডেভেলপমেন্টাল। আচ্ছা প্রথমত এখানে অটিজম নিয়ে বলতেছে, বাট এখানে হু দিয়ে দিয়েছে, একটা ভুল ভুল রিলেটিভ প্রোনাউন, ঠিক আছে? প্রথম ইউজটা কি? ভুল রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন যদি বুঝতা যে এটা কিন্তু কোনো মানুষ না, এটা কি একটা অপ্রাণী বোঝাচ্ছে সাবজেক্ট, সো এখানে হুইচ হবে, ঠিক আছে? এখানে আমরা দেখতে পাচ্ছি হুইচ হবে। তারপরে দেখো আনফরচুনেটলি দুর্ভাগ্যবশত
a number of boys and girls have become victim of it, ঠিক আছে, কিন্তু দুর্ভাগ্যবশত কি হয়েছে, a number of boys and girls become victim of it after their birth। আচ্ছা, এখানে মোটামুটি ঠিক আছে, ঠিক আছে। অটিজমের প্রোনাউন কি it। চিলড্রেন উইথ অটিজম ভ্যারি ওয়াইডলি ইন দেয়ার অ্যাক্টিভিটিস, এটাও ঠিক আছে, ঠিক আছে। তোমাকে সঠিকটা সঠিক লিখতে হবে, ঠিক আছে। চিলড্রেন এখানে কি, এটা কি ছিল, এটা প্লুরাল, সো ওই পাশে কি হবে, দেয়ারই তো হবে, তাই না, হিজ হবে না। এখানে হিজ বা হার থাকলে তুমি কারেক্ট করতা। behaviors etc and the symptoms may vary apparently in him, এই জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু ভুল আছে, ঠিক আছে। হিম কিন্তু এখানে অ্যানসার হবে না। চিলড্রেন সম্পর্কে বলছে, ঠিক আছে, ইন দেম, ইন দেম। the sorrows and sufferings of the parents of those এখানেও, এখানে কিন্তু আনক্লিয়ার, ঠিক আছে, এখানেও আনক্লিয়ার। তুমি বুঝতে পারছো যে sorrow and suffering parents of those, আচ্ছা those children, এখানে তুমি লিখতে পারো those children। Though the autistic children are quite different in activities from the normal children, they, আচ্ছা এখন অটিস্টিক চিলড্রেন সম্পর্কে বলা হয়েছে, নরমাল চিলড্রেন সম্পর্কে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে অটিস্টিক চিলড্রেনের কনসেপ্ট আছে যেমন নরমাল চিলড্রেনের কনসেপ্টটাও আছে, ঠিক আছে। এখন দে বলতে কিন্তু তুমি এটা আনক্লিয়ার, তুমি বুঝতেছো না আসলে কাদের কথা বলা হচ্ছে, ঠিক আছে। সো এখানে তোমার বলতে হবে যে তারা নেগলেক্টেড হওয়া উচিত না, মানে কি দ্য অটিস্টিক চিলড্রেন, ঠিক আছে, autistic children should not be neglected, rather we have a great responsibility towards them, ঠিক আছে। বরং আমাদের কি আছে, আমাদের একটা রেসপন্সিবিলিটি আছে তাদের প্রতি। সো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু বেশ কিছু জায়গায় ঠিক করছি ভিক্টিম অফ ইট, ঠিক আছে। এই জায়গাটা তুমি ইভেন ইয়া করতে পারো, এখানে যে ইট লিখেছো, ঠিক আছে, দেখেন আচ্ছা এখানে কিন্তু অটিজম ছিল, ব্রেইন ছিল, ঠিক আছে। তো এই ইট আসলে কার জন্য বসছে এটাও কিন্তু শিওর না। এখানে তুমি যদি অটিজম অ্যান্সার করতা তাহলে আরো ক্লিয়ার হতো, ঠিক আছে। যেহেতু বলছে ক্লিয়ার, আনক্লিয়ার গুলো সব ক্লিয়ার করে দাও। যখন তোমাকে এভাবে বলবে তোমার আনক্লিয়ার যেগুলো লাগবে সব প্রোনাউন তুমি ক্লিয়ার করে দিবা, বেসিক্যালি বুঝতে পারছো। আশা করি সকল রকমের বোর্ড কোশ্চেন নিয়েও আমরা কিন্তু আসবে। এইটাও কিন্তু ঢাকা বোর্ড 19 সালের কোশ্চেন, এরপরে কিন্তু আর প্রোনাউন রেফারেন্স কখনো ছিল না। সো এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে যে প্রোনাউন রেফারেন্সিং এর জন্য প্রথমে এই যে আমি বলছিলাম যে কিছু বিষয় আগে যা বুঝতে হবে, ঠিক আছে, এগুলো সব বুঝে নিবে, ইনশাল্লাহ এগুলোর ক্লাস আসবে। বাট আগে তোমাদের এইচএসসির একাডেমিক কারিকুলামটা আমি শেষ করার চেষ্টা করছি। আমাদের গ্রুপটায় অবশ্যই ফ্রেন্ডদের ইনভাইট করে দিও, যে কোনো প্রশ্ন করতে পারো। 26 ব্যাচে যে ইংলিশ ফাউন্ডেশন গ্রুপটা আছে এটা একটা ফ্রি তোমাদের জন্য একটা কোর্স হইতে যাচ্ছে এইচএসসি পর্যন্ত, ওকে। সো এইটা কিন্তু অবশ্যই আপনাদের কি শিথিল হওয়া যাবে না, এই জার্নিটা হবে একদম স্মুথ এবং একটা তাগড়া জার্নি, ঠিক আছে। সো প্রোনাউন রেফারেন্সিং এ কোনো সমস্যা থাকলে আমাকে জানিও, আমি পিডিএফ গুলো দিয়ে দিব, ঠিক আছে। এই পিডিএফটা দিব এবং তোমাদের সুবিধার্থে তোমরা যদি চাও আমি যে এই যে র্যান্ডম নোট করেছি যেগুলো, এই পিডিএফটাও আমি কি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে। তাহলে যদি বুঝতে সুবিধা হয় তাহলে আমার অনেক ভালো লাগবে। আশা করি সবাই ভালো থাকো। প্রোনাউন রেফারেন্সিং ক্লাসটা আজকের মধ্যেই ইনশাআল্লাহ তোমাদের দিয়ে দিব এবং পরবর্তী কোন ক্লাস লাগবে এটা গ্রুপে জানাবা, যে কোনো প্রবলেম গ্রুপে জানাবা। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।